মোদি বাইডেন ফোন আলাপ, বৈশ্বিক ইস্যু ছাড়াও আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ। দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার বিষয়ে জোর দুই নেতার। কামালার সঙ্গে বিতর্ক ইস্যুতে টালবাহানা ট্রাম্পের। এবিসি নিউজের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। ডেমোক্র্যাট নেতাকে নিয়ে চিন্তিত সাবেক প্রেসিডেন্ট, মত বিশ্লেষকদের। এবং ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীর ঢল ইতালিতে। চলতি বছর গেছেন প্রায় ৯,০০০। অবৈধ পথ পরিহারের আহ্বান প্রবাসীদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে অন্যান্য ইস্যুর পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেছেন দুই রাষ্ট্রপ্রধান। সোমবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ নিয়ে পোস্টও করেন মোদী। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সরগরম বিশ্ব রাজনৈতিক অঙ্গন। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে এ বিষয়ে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে ভারত। এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন আলাপেও জায়গা করে নিয়েছে বাংলাদেশ প্রসঙ্গ। সোমবার ভারতের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায়, বাইডেন ও মোদীর মধ্যে বেশ কিছু আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে বিস্তারিত মতবিনিময় হয়েছে। এতে উঠে আসে মোদীর সাম্প্রতিক ইউক্রেন সফর ও কোয়াড ইস্যু। এ সময় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দুই নেতা। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করে মোদী বলেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেছেন। দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপরও জোর দিচ্ছেন তারা। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান ভারতের এই প্রধানমন্ত্রী। অন্তরা সেন, সময় সংবাদ। কামালা হ্যারিসের সঙ্গে প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নেওয়া নিয়ে টালবাহানা করছেন ডোনাল্ড ট্রাম্প। তুলছেন নানা অভিযোগ। তার দাবি, এবিসি নিউজের সঞ্চালক ও কর্মীরা তার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করেছে। এছাড়া বিতর্কের সময় কখন মাইক্রোফোন চালু রাখা হবে আর কখন বন্ধ থাকবে তা নিয়ে তর্কে জড়িয়েছে রিপাবলিকান ডেমোক্র্যাট শিবির। বিশ্লেষকরা বলছেন, জনমত জরিপে কামালা এগিয়ে থাকায় তার সঙ্গে বিতর্ক এড়াতে চাইছেন ট্রাম্প। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। প্রচারণায় ব্যস্ত সময় পার করছে রিপাবলিকান ও ডেমোক্র্যাট শিবির। প্রতিটি সমাবেশে গিয়ে একে অন্যের সমালোচনা করছেন নেতারা, ছুড়ে দিচ্ছেন নানান চ্যালেঞ্জ। তবে নির্বাচনের আগে সবার আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে ট্রাম্প কামালার টেলিভিশন বিতর্ক ঘিরে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামালা হ্যারিসের প্রার্থিতা এরই মধ্যে যে আলোড়ন তৈরি করেছে তাতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অনেকটাই ম্লান হয়ে পড়েছেন। গণমাধ্যমের নজর ধরে রাখতেও রীতিমতো হিমশিম খাচ্ছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। আর তাই প্রতিদ্বন্দ্বী কামালার সঙ্গে 10 সেপ্টেম্বরের প্রেসিডেন্সিয়াল ডিবেট এড়াতে পারেন ট্রাম্প, এমন খবর ঘুরপাক খাচ্ছে সবখানে। ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম সম্প্রতি এবিসি নিউজের কড়া সমালোচনা করায় এমনই বার্তা স্পষ্ট রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের কাছে। ট্রাম্প নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে প্রশ্ন রাখেন, কেন তিনি এবিসি নিউজে কামালার সঙ্গে বিতর্কে অংশ নেবেন। এবিসির সঞ্চালক ও কর্মীরা তার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করেছে বলে আগেই ইঙ্গিত দেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। বিতর্কের সময় এক প্রার্থীর কথার পর আরেক প্রার্থীর কথা বলার সময় অপরজনের মাইক্রোফোন বন্ধ রাখা হবে কিনা তা নিয়েও তর্ক চলছে ডেমোক্রেটিক ও রিপাবলিকান শিবিরে। ডেমোক্রেটিক প্রচার শিবির চায় বিতর্ক চলার পুরোটা সময় দুই প্রার্থীর মাইক্রোফোনই চালু থাকুক, আর ট্রাম্প শিবির মাইক্রোফোন বন্ধ রাখার পক্ষে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে 7 পয়েন্টে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস। নতুন জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, জরিপে কামালা এগিয়ে থাকায় তার সঙ্গে বিতর্ক এড়াতে চাইছেন ট্রাম্প। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ভারতের গুজরাটে গেল 48 ঘন্টায় প্রবল বৃষ্টিপাত হয়েছে। এতে তলিয়ে গেছে বেশ কিছু এলাকা। রাজ্যটির কয়েকটি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া দফতর। আগামী 5 দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে বৃষ্টিপাতের কারণে 56টি ট্রেন বাতিল করেছে গুজরাট কর্তৃপক্ষ। এর মধ্যে 15টি স্বল্প দূরত্বের ট্রেন, বাকিগুলো আন্তঃরাজ্য ট্রেন।
যাত্রা বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন হাজারো যাত্রী। টাইফুন শানশানের প্রভাবে জাপানে ভারী বৃষ্টিপাত ও প্রবল বাতাস দেখা যাচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে টাইফুন শানশান জাপানের দক্ষিণ পশ্চিম অঞ্চলের দিকে এগিয়ে যায়। এর পাশাপাশি উপকূলীয় এলাকাগুলোতেও এর প্রভাব দেখা যায়। এছাড়া দেশের আমামি অঞ্চলের বিভিন্ন অংশে ঝড়ের কারণে বন্যা ও ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা স্থানীয় বাসিন্দাদের শক্তিশালী বাতাস ও ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কতা অবলম্বন করতে বলেছেন। ভয়াবহ দাবানলের কবলে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। স্থানীয় সময় রোববার শুরু হওয়া এই দাবানলে পুড়ে গেছে সান্তাক্রুজ প্রদেশের প্রায় ২০ লাখ হেক্টর জমি। আবহাওয়া দপ্তরের তথ্যমতে অঞ্চলটিতে রেকর্ড করা হয়েছে স্বাভাবিকের তুলনায় বেশ কয়েক ডিগ্রি বেশি তাপমাত্রা। বাতাসের তীব্রতার কারণে আরও দ্রুত বেগে ছড়িয়ে পড়ছে আগুন। এরই মধ্যে দাবানল ছড়িয়ে পড়েছে জনবসতি এলাকায়। ঝুঁকির মুখে সরিয়ে নেওয়া হয়েছে অঞ্চলটির বাসিন্দাদের। আগুন নেভাতে কাজ করছে দমকল বাহিনীর প্রায় ২০০ উদ্ধারকর্মী। বিশ্বের অন্যতম শীর্ষ মেসেজিং অ্যাপ টেলিগ্রামের সিইও পাভেল দুরভকে গ্রেফতার করেছে ফ্রান্স। তার এই গ্রেফতার নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে বিশ্বজুড়ে। রাশিয়ায় জন্ম আর ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাতের নাগরিক হওয়ায় ৩ দেশে চলছে তোলপাড়। তবে এই গ্রেফতার নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাশিয়ায়। গত শনিবার সন্ধ্যায় ফ্রান্সের লা বোর্জে বিমানবন্দরে অবতরণের সময় গ্রেপ্তার করা হয় টেলিগ্রাম মেসেজিং অ্যাপের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে। অ্যাপ সম্পর্কিত একটি অপরাধের পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। রাশিয়ায় জন্ম নেয়া এই ধনকুবের ২০১৪ সালে রুশ সরকারের চাপের মুখে দেশ ছাড়েন। এরপর সংযুক্ত আরব আমিরাতে গিয়ে টেলিগ্রাম পরিচালনা শুরু করেন। সেখানেও নাগরিকত্ব রয়েছে তার। অন্যদিকে ফ্রান্সের নাগরিক হিসেবেও তালিকাভুক্ত আছেন পাভেল দুরভ। ৩ দেশের নাগরিক হওয়ায় তাকে নিয়ে বেশ তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে। ফ্রান্স গ্রেপ্তার করায় দেশটির সরকারকে তলব করেছে সংযুক্ত আরব আমিরাত। বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক হওয়ায় তাকে সর্বোচ্চ সুবিধা দেওয়ার আহ্বান জানানো হয়। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে জানায় তারা গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে। এ বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, মত প্রকাশের স্বাধীনতার জন্য তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ। তবে সামাজিক মাধ্যম ও বাস্তব জীবনে নাগরিকের সুরক্ষা এবং তাদের মৌলিক অধিকারের সম্মানের স্বাধীনতাও একটি আইনি কাঠামোর মধ্যে রাখতে হয়। ফ্রান্সের অভিযোগ, টেলিগ্রামের মাধ্যমে টাকা পাচার, মাদক ব্যবসা সহ বেশ কিছু অবৈধ কর্মকাণ্ড করা হয়। দুরভের গ্রেপ্তার নিয়ে জোর আলোচনা চলছে রাশিয়াতেও। বিশ্লেষকরা বলেন, দুরভের বিরুদ্ধে এসব অভিযোগ অযৌক্তিক মনে হচ্ছে। এতে রুশ সরকারের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে মনে করছেন অনেকে। নাদিম মারজান, সময় সংবাদ। জলবায়ু পরিবর্তনের জেরে বেড়ে যাচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। এই মুহূর্তে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অবস্থা সবচেয়ে খারাপ উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব বলেন, কার্বন নিঃসরণ না কমালে বিশ্বজুড়ে বিপর্যয় নেমে আসবে। বিশ্ব আবহাওয়া সংস্থার মতে ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে প্রশান্ত মহাসাগরের অনেক দ্বীপ। পরিবেশের ওপর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে আশঙ্কার বিষয়ে পরিণত হয়েছে কার্বন ডাইঅক্সাইড সহ অন্যান্য গ্রিনহাউস গ্যাসের ক্রমাগত বৃদ্ধি। বৈশ্বিক উষ্ণতার প্রভাবে গলছে মেরু অঞ্চলের বরফ। এতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বিষয়টি সৃষ্টি করছে ভয়াবহ সংকটের। বৈশ্বিক উষ্ণতার এই খারাপ প্রভাব আরও মারাত্মকভাবে পড়ছে প্রশান্ত মহাসাগরের ওপর। তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে মহাসাগরটির অনেক দ্বীপ। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গায় প্যাসিফিক আইল্যান্ড ফোরামের একটি বৈঠকে পরিবেশের ওপর জলবায়ু পরিবর্তনের ভয়াবহ এই প্রভাবগুলো উঠে আসে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বৈঠকে এ বিষয়ে বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে কোনো দায় নেই এই দ্বীপগুলোর, কিন্তু জলবায়ু পরিবর্তনের খারাপ প্রভাব বহুগুণে এই দ্বীপগুলোর উপরেই পড়ে। সতর্কবার্তা দিয়ে তিনি জানিয়েছেন, দূষণের জন্য দায়ী রাষ্ট্রগুলো এখনই দূষণ রোধে কাজ না করলে বিশ্বজুড়ে দেখা দেবে বিপর্যয়। এই অনুষ্ঠানে প্রকাশিত জাতিসংঘের ক্লাইমেট অ্যাকশন টিমের সার্জিং সি লেভেল প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক গড় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা গত ৩,০০০ বছরে নজিরবিহীন হারে বাড়ছে। এই প্রতিবেদনে বলা হয়, গত ৩০ বছরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৯.৪ সেন্টিমিটার বেড়েছে, কিন্তু গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উচ্চতা ১৫ সেন্টিমিটার পর্যন্ত বেড়েছে। এছাড়াও অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড শোষণের কারণে সমুদ্রের পানিতে বৃদ্ধি পাচ্ছে অ্যাসিডের মাত্রা।
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি যে শুধু প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোর জন্যই হুমকি স্বরূপ তা নয়, এর প্রভাব বিশ্বজুড়েই পড়বে। টোঙ্গায় এই সভায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনার কথা বলেন বৈঠকে অংশগ্রহণকারীরা। উষ্ণতা কমিয়ে আনার জন্য দায়ী রাষ্ট্রগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা। কাকুলি আক্তার, সময় সংবাদ। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীর ঢল নেমেছে ইতালিতে। চলতি বছরের আগস্ট পর্যন্ত ইউরোপের দেশটিতে শুধু বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী এসেছে প্রায় ৯,০০০, যাদের মধ্যে গেল 10 দিনে এসেছে 1200-র বেশি। এদিকে চুক্তি অনুযায়ী অবৈধ অভিবাসীদের আলবেনিয়া পাঠানোর তীব্র বিরোধিতা করেছে বেশ কিছু দাতব্য সংস্থা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। লিবিয়া, তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধ পথে প্রতি বছর ইতালিতে প্রবেশ করেন হাজার হাজার অভিবাসন প্রত্যাশী। এসব অনুপ্রবেশকারীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি নাগরিক। সম্প্রতি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি প্রবেশকারী বাংলাদেশির সংখ্যা আবারও বেড়ে গেছে। ভূমধ্যসাগর থেকে অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার কাজে নিয়োজিত সংস্থাগুলোকে নানা বিধিনিষেধের আওতায় এনেও থামানো যাচ্ছে না অনুপ্রবেশ। আর তাই অবৈধভাবে প্রবেশকারীদের আলবেনিয়া পাঠাতে সম্প্রতি দেশটির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ইতালি সরকার। তবে এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিভিন্ন এনজিও। তাদের অভিযোগ, আলবেনিয়ার আশ্রয়কেন্দ্র হিটলারের বন্দি শিবিরের আদলে তৈরি করা হয়েছে। ভূমধ্যসাগর হয়ে ইতালিতে প্রবেশকারী বাংলাদেশের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন দেশটির প্রবাসীরা। জীবনের ঝুঁকি থাকা এই অবৈধ পথ পরিহারের আহ্বান তাদের। যারা ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে প্রবেশ করছেন, এতে কিন্তু আপনাদের জীবনের ঝুঁকি যেমন রয়েছে, ঠিক তেমনি এখানে আসার পরে তারা বৈধতা পেতেও কিন্তু অনেক সমস্যা হচ্ছে। তো আমি বলবো যে আপনারা এই পথটি পরিত্যাগ করুন। ইতালি হচ্ছে এখন মানুষের জন্য হচ্ছে স্বপ্নের কান্ট্রি, বাট এই দেশে যারা সমুদ্রের পথ দিয়ে পাড়ি দিয়ে আসছে তাদের জন্য হচ্ছে সবচেয়ে বিপজ্জনক জায়গা। কারণ এই দেশের সরকার বলছে তাদেরকে কোনো বৈধতা দেওয়া হবে না, আশ্রয় দেওয়া হবে না। চলতি বছরের 8 মাসে কেবল ভূমধ্যসাগর পাড়ি দিয়েই ইতালিতে এসেছে 39,566 জন। তাদের মধ্যে রেকর্ড সংখ্যক 8,061 জন বাংলাদেশি নাগরিক। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। অস্ট্রেলিয়ায় চালু হয়েছে রাইট টু ডিসকানেক্ট আইন। কর্মঘণ্টার বাইরে এখন চাইলেই যে কোনো কর্মী যোগাযোগ বিচ্ছিন্ন রাখতে পারবেন অফিসের সঙ্গে। এই আইন অনুযায়ী কর্মঘণ্টার পরে যোগাযোগ না রাখার জন্য শাস্তির আওতায় আনা যাবে না কর্মীদের। নতুন এই আইনে খুশি দেশটির কর্মজীবী সাধারণ মানুষ। অন্যদিকে আইনটির সমালোচনাও করেছেন দেশটির বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান। কর্মঘণ্টার বাইরেও অফিসের সঙ্গে নানা প্রয়োজনে যোগাযোগ রাখার বিষয়টি অনেক ক্ষেত্রে বাধ্যবাধকতার পর্যায়ে চলে যায়। ফোন কিংবা কম্পিউটারের মাধ্যমে সেবা প্রদান করে যেতে হয় অফিসের নির্ধারিত সময়ের পরেও। সাড়া দিতে হয় ইমেইল ও ফোন কলের। অনেক সময় বাধা বিঘ্নতার মুখে পড়ে পারিবারিক জীবন। এতে ব্যক্তি জীবনে স্বস্তি মেলে না অনেকেরই। এছাড়াও অফিসের ডাকে পর্যাপ্ত সাড়া না দিতে পারলে শুনতে হয় মালিকপক্ষের অভিযোগ। কর্মীদের এসব সমস্যার নিরসনে অস্ট্রেলিয়া এবার নতুন এক আইন প্রণয়ন করেছে, যে আইনে কর্মীদের থাকবে কর্মঘণ্টার বাইরে অফিসের কাজে সাড়া না দেওয়ার অধিকার। রাইট টু ডিসকানেক্ট নামের আইনটি এ সুবিধা প্রদান করবে দেশটির কর্মীদের। অস্ট্রেলিয়া ইনস্টিটিউটের করা সার্ভে অনুযায়ী 2023 সালে গড়ে 281 ঘন্টা বিনা বেতনে কাজ করেছেন অস্ট্রেলিয়ার কর্মীরা, যা অর্থের হিসেবে 88 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। সোমবার কার্যকরী হওয়া নতুন এই আইন কর্মীদেরকে ব্যক্তিগত জীবনে অফিসের অনুপ্রবেশ বাধা দেওয়ার আত্মবিশ্বাস অর্জন করতে সাহায্য করবে। I think it's an excellent idea. I hope it catches on. I doubt it'll catch on in our industry, to tell the truth, though. অন্যদিকে কিছু বেসরকারি প্রতিষ্ঠানের মালিকপক্ষ আইনটির সমালোচনা করে বলেছেন, আইনটি প্রয়োগে অস্পষ্টতা কর্মী ও কর্মকর্তাদের মধ্যে যোগাযোগে সমস্যা তৈরি করবে। কাজ হয়ে পড়বে আরও বেশি কঠিন, যার প্রভাব পড়বে অর্থনীতির ওপর। কাকুলি আক্তার, সময় সংবাদ। গ্রীষ্মকালীন ছুটিতে চীনের নানা স্থানে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। কিংহাই প্রদেশের চাকা সল্ট লেকে উপভোগ করছেন নীল আকাশ ও লেকের মেলবন্ধন, যেখানে রয়েছে লবণ দিয়ে তৈরি প্রাসাদও। অন্যদিকে লিবু অঙ্গরাজ্যে ঘন বনের মাঝে নৌকা চালিয়েও পাহাড়ে উঠছেন অনেক দর্শনার্থী। প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি প্রযুক্তিতেও পিছিয়ে নেই চীন। বিশেষ প্রযুক্তি ও শিল্পচিত্রের জাদুঘরের দেখা মিলেছে চীনের
জিংধেঝেন ও দুংহাউন শহরে। এছাড়াও বেউজকুন গ্রামে দর্শনার্থীরা যাচ্ছেন উত্তরের আলো দেখার জন্য। উপরে নীল স্বচ্ছ আকাশ এবং নিচে বিস্তীর্ণ লেক। পাখির চোখে দেখা যাচ্ছে অপূর্ব এই মেলবন্ধন। চাকা সল্ট লেক নামে অদ্ভুত সুন্দর এই জায়গাটি চীনের কিংহাই প্রদেশে। জায়গাটি ঘুরতে এসেছেন হাজার হাজার দর্শনার্থী। ঘন বনের মাঝে সবুজাভ নীল পানি, পানির ওপর চালানো হচ্ছে ছোট ছোট নৌকা। জায়গাটিতে ঘুরতে আসা পর্যটকরা নিজেরাই চালিয়ে নিচ্ছেন নৌকাগুলো। চীনের লিবো অঙ্গরাজ্যের গুইঝু প্রদেশের শিয়াওকিং এলাকায় দেখা মিলেছে এমন দৃশ্যের। এখানে ঝর্ণা ও লেকটি স্বচ্ছ এবং রং খুবই সুন্দর। অন্যদিকে প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি প্রযুক্তিতেও পিছিয়ে নেই চীন। বিশেষ প্রযুক্তিগত ও চিত্রশিল্পের জাদুঘরের দেখা মিলেছে চীনের জিংদেঝেন ও দুংহাং শহরে, যেখানে দর্শনার্থীরা দেখতে পাবেন চমকপ্রদ সব শিল্পকর্ম। এছাড়াও সুযোগ রয়েছে ভিআর সেট দিয়ে খেলার। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের বৌদ্ধ শিল্পকর্মেরও দেখা মিলবে এখানে। বর্ণিল আলো দিয়ে প্রজেক্টরের মাধ্যমে করা হচ্ছে প্রদর্শনী। এদিকে উত্তর পূর্ব চীনের হেইলজিয়াং প্রদেশের রাজধানী হারবিনে পর্যটক বাড়ায় ফ্লাইটের সংখ্যা বেড়েছে পর্যটকদের ট্রেন যাত্রাও। উত্তর চীনের শানসি প্রদেশ সাংস্কৃতিক স্থানের চারপাশে কেন্দ্রীভূত 3টি থিমযুক্ত রুট চালু করেছে, যা পর্যটকদের প্রদেশের প্রাচীন স্থাপত্য সম্পর্কে ধারণা দিতে সাহায্য করবে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। 102 বছর বয়সে স্কাই ডাইভ করে যুক্তরাজ্যের সবচেয়ে বয়স্ক স্কাইডাইভার হিসেবে রেকর্ড করেছেন ম্যানেট বেইলি। জন্মদিন উদযাপনের অংশ হিসেবে রোববার প্লেন থেকে লাফিয়ে তিনি এ নজির স্থাপন করেন। সুদূর আকাশ থেকে প্যারাশুট পিঠে নিয়ে নেমে আসছেন এক নারী, সঙ্গে আছেন তার ডাইভিং প্রশিক্ষক। দেখে মনে হতে পারে পাখির মতো খোলা আকাশে উড়ে বেড়াচ্ছেন। তিনি যুক্তরাজ্যের ম্যানেট বেইলি। 7000 ফুট উচ্চতা থেকে লাফ দিয়ে 102 বছর বয়সে স্কাই ডাইভ করে যুক্তরাজ্যের সবচেয়ে বয়স্ক স্কাইডাইভার হিসেবে রেকর্ড গড়েছেন। ম্যানেট বেইলির এই স্কাই ডাইভ ছিল তার দীর্ঘদিনের ইচ্ছার ফলাফল। স্কাই ডাইভের জন্য তিনি বেশ কিছুদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলেন এবং অবশেষে এটি সম্পন্ন করতে পেরে তিনি ভীষণ আনন্দিত। প্লেন থেকে লাফ দেওয়ার মুহূর্তে তিনি তার সাহসিকতা ও মনোবল প্রদর্শন করেন। তার এমন সাহসিকতায় স্থানীয়রা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। Well, I feel it's mission accomplished. Door opened, I thought there's nothing more I can do or say, it's just jump. Well, I suppose I jumped, but anyway, I shut my eyes. And we seemed to travel at a very fast speed. তার অসাধারণ অর্জনের স্বীকৃতি স্বরূপ তাকে স্কাই ডাইভ সার্টিফিকেট দেওয়া হয়। তবে এই প্রথমবার নয়, তিনি এর আগেও 100তম জন্মদিনে বেইলি সিলভারস্টোন রেস কোর্সে ফেরারি রেসিং গাড়ি চালিয়ে গতি প্রদর্শন করে আরেকটি উল্লেখযোগ্য কৃতি স্থাপন করেছিলেন। বয়সকে শুধু একটি সংখ্যা হিসেবে প্রমাণ করে ম্যানেট বেইলি জীবনের সাহস এবং অনুপ্রেরণার প্রতীক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। মোদি বাইডেন ফোনালাপ, বৈশ্বিক ইস্যু ছাড়াও আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার বিষয়ে জোর দুই নেতার। এবং কামালার সঙ্গে বিতর্ক ইস্যুতে টালবাহানা ট্রাম্পের। এবিসি নিউজের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ডেমোক্র্যাট নেতাকে নিয়ে চিন্তিত সাবেক প্রেসিডেন্ট, মত বিশেষজ্ঞ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর থাকছে সময় সংবাদ, সঙ্গে থাকুন সময়ের।